আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন জনতা ইসলামিক টিভি। আজ বিকেলটা ছিল আচ্ছন্নময় একটা বিকেল, তবুও স্নিগ্ধ শীতল ছোঁয়া বাতাসে পাড়ি দিয়েছি তোমার সাথে দীর্ঘতম এক পথ। ইস, আজ এই বিকেলটা যদি শেষ না হতো তাহলে বোধহয় ভালো হতো। হয়তো এখনও তোমার সাথে থাকতে পারতাম আমি। বাতাসে উড়ে পড়া চুলগুলো কপালে গুজে দিতাম আলতো করে, কিন্তু কোনো একদিন হাঁটব এমন এক অফুরন্ত পথ। বিকেল পেরিয়ে সন্ধ্যা হবে, সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোরের আলো ফুটে উঠবে রাঙা প্রভাত। তবুও এই পথ শেষ হবে না আমাদের। এই মায়াবতী, শুনছো তুমি? ওই দিন হাঁটতে না চাইলেও হাঁটতে হবে তোমায়, আর না পারলে না হয় কোলে তুলে নিব, তবুও যেতে হবে তোমায়। এই মায়াবতী, শুনছো? এমন আরও অনেক অনুভূতি জমা এই ডায়েরির পাতায়। শেষ পাতায় ছোট্ট একটা লেখা, অনেক বেশি ভালোবাসি তোমায়। আই উইশ আমাদের বিচ্ছেদ যেন শুধুমাত্র মৃত্যুতেই হয়। ডায়েরিটা রেখে কিছুক্ষণ বারান্দায় নিশ্চুপ হয়ে বসে আছে বৃষ্টি। বাইরের ঠান্ডা শীতল হাওয়ায় সে তাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে বারবার। খোলা চুলগুলোতে দিয়ে যাচ্ছে অদৃশ্য হাতছানি। ডায়েরির প্রতিটা পাতায় রয়েছে হাজারো অনুভূতির বসবাস। বর্ষার প্রতি রাতের ভালোবাসার গভীরতা কতটুকু ছিল, ডায়েরির প্রতিটা শব্দই তার বাস্তব প্রমাণ। আচ্ছা, দীর্ঘ বছরের এত গভীর ভালোবাসাও কি মুহূর্তের মাঝে হারিয়ে যায়? মাঝরাতে চিৎকার করে ঘুম ছেড়ে লাফিয়ে বসে বৃষ্টি। বড় বড় শ্বাস নিচ্ছে সে। কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। রাত পানির গ্লাস হাতে বাড়িয়ে দিতেই এক টানে পুরো গ্লাস শেষ করে ফেলে সে। তারপরও যেন উত্তেজনা কমছে না তার। স্বপ্ন না, এটা ছিল চরম দুঃস্বপ্ন। বাড়ি ভর্তি মানুষের ভিড়, যেমনটা ছিল তাদের বিয়ের দিন। ডাইনিং রুমের মেঝেতে একটা সাদা কাপড়ের উপর শুয়ে আছে বর্ষা। গলা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢাকা তার। খোলা চুল, পরনে লাল রঙের একটা জামা। ওভাবেই ফ্লোরে পড়ে আছে বর্ষার নিথর দেহটা। গলাটা যেন ফুলে কলাগাছ হয়ে গেছে। মা পাশে বসে বসে দিয়ে যাচ্ছে আত্মচিৎকার। বাবা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। লোকজন একে একে এসে দেখে যাচ্ছে বর্ষাকে। পাশে থাকা কিছু মায়ের বয়সী মহিলা মাকে শান্ত করার চেষ্টা করছে বারবার। কিছুক্ষণ পর ওখানে চলে এলো অ্যাম্বুলেন্স। ওসি সাহেব বলল লাশ গাড়িতে তুলতে, পোস্টমর্টেমের জন্য নিয়ে যেতে হবে। তার কথা মতো বর্ষাকে গাড়িতে তুলছে বাকিরা। বাবা অজ্ঞান হয়ে পড়ে গেছে নিচে। বৃষ্টি স্থির হয়ে দাঁড়িয়ে আছে বর্ষাকে নিয়ে যাওয়ার দিকে। আচ্ছা, আপুকে কি এখন কেটে ফেলবে? তাকে কি পুরুষ মানুষরা কাটবে? তাহলে তো তার পরনের জামার শেষ অংশটুকু থাকবে না। ছি, মরার পরও এভাবে এতগুলো পুরুষ মানুষের সামনে আপুর কি কষ্ট হবে না? বর্ষাকে গাড়িতে তুলতেই হাত বাড়িয়ে আপু বলে চিৎকার দিয়ে ওঠে বৃষ্টি। আর তখনই ঘুমটা ভেঙে যায় তার। পাশ থেকে রাত বলে ওঠে, আর ওকে। বড় বড় নিঃশ্বাস থামিয়ে বৃষ্টি ছোট্ট করে বলে ওঠে, রাত বৃষ্টির মাথাটা টেনে বুকের সাথে মিশিয়ে বলে ওঠে, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছ, তাই না? স্বপ্ন তো স্বপ্নই, তাই না? সেটা খারাপও হয়, আবার ভালোও হয়। সারাদিন আমরা যেটা নিয়ে বেশি ভাবি তাই স্বপ্ন হয়ে চোখের সামনে ভেসে ওঠে। আর পৃথিবীতে সব রোগের ঔষধ থাকলেও এই চিন্তা রোগের কোনো ঔষধ নাই। সো এসব মাত্রই তোমার মনের ভুল। বৃষ্টি সম্মতি জানিয়ে রাতের কাছ থেকে সরে আসে। তারপর কাত হয়ে অপরদিকে চেয়ে শুয়ে থাকে বৃষ্টি। চোখে ঘুম আসছে না তার। এভাবেই পার হয়ে গেল কিছু সময়। রাতের দিকে চেয়ে দেখে রাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। বৃষ্টির ইচ্ছে করছে যে রাতের দিকে ঘুরে তার বুকে গুটিসুটি মেরে মিশে যেতে, কিন্তু চাইলেই সব চাওয়া পূরণ হয় না, কারণ মায়া বেড়ে যাবে। বৃষ্টি নিজের শরীর হয়ে রাতের হাতটা ছাড়িয়ে উঠে চলে যায় বারান্দায়। ঘুম যেন চোখের আড়াল হয়ে গেছে তার। রাত তখন 3:25। একসাথে দুটো ঘুমের ঔষধ খেয়ে শুয়ে পড়ে বৃষ্টি। সকালে উঠতে মাথাটা প্রচণ্ড ধরে আছে তার। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 9:15 বাজে। বাইরে সূর্যটাও ধীরে ধীরে তেজস্ব হয়ে উঠছে। ইস, কত বেলা হয়ে গেছে। উঠে ঢুলে ঢুলে ওয়াশরুমে চলে যায় বৃষ্টি। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে হৃদ। মা তার চুলগুলো হাত দিয়ে নাড়াচাড়া করছে। আম্মু, বলো তো, আমাকে দেখে এখন তোমার কি মনে হচ্ছে? মানে ছেলে মেয়ের চেহারা দেখলে নাকি মায়েরা সব বলে দিতে পারে? দিন দিন কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছিস তুই। আমার মনে হয় তুই কোনো বিষয় নিয়ে কষ্ট পাচ্ছিস। হৃদ এবার কেঁদে দিয়ে বলে ওঠে, আমার খুব কষ্ট হচ্ছে আম্মু, খুব বেশি কষ্ট হচ্ছে আমার। আজ আর ক্লাস করতে ভালো লাগছে না বৃষ্টির। 2টা ক্লাস করে চলে আসছে বৃষ্টি। একটা রিক্সা ডেকে উঠে চলে আসছে বৃষ্টি। হঠাৎই একটা রেস্টুরেন্টের সামনে রাতের গাড়িটা দেখতে পেল বৃষ্টি। রিক্সা থামিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সে। একটু পর বেরিয়ে এলো রাত। গাড়ি নিয়ে চলে গেল সে। তারপরই বেরিয়ে আসলো বর্ষা। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের চলে যাওয়ার দিকে। বৃষ্টি চলে গেল বাড়ির দিকে। বাসায় গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে নেয় বৃষ্টি। তারপর লম্বালম্বিভাবে শুয়ে থাকে বিছানায়। পাশে থাকা ফোনটা বাজতেই আছে অনবরত। স্ক্রিনে ভেসে আছে রাতের নাম। রাত তখন গভীর। সন্ধ্যার পর বৃষ্টি হওয়ায় ঠান্ডা ঠান্ডা ভাব। ঘুমের ঘরে আচ্ছন্ন আরশি। গায়ে হালকা শীতল হাওয়ায় স্পর্শ করছে তার।
কেউ একজন কাঁথাটা টেনে তার গায়ে দিয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে আলতো করে একটা চুমু দিয়ে চলে যাচ্ছে সে। আরশি পেছন থেকে হাত বাড়িয়ে ডেকে ওঠে, হৃদ ভাইয়া। আরশি চারদিকে তাকিয়ে দেখে রুমে কেউ নেই, আর তার গায়েও কোনো কাঁথা নেই। আরশির বুঝতে বাকি রইল না পূর্বের স্মৃতিগুলো মনে এসে নাড়া দিচ্ছে বারবার। আরশি যেন গুনগুন করে বলে ওঠে, আমি আর এমন করব না হৃদ ভাইয়া, ফিরে আসো না একটিবার। তোমার মুখে বারবার ভালোবাসি শব্দটা শুনে বিরক্ত হব না আর। ফিরে আসো না একটিবার, তোমার ছোট্ট দুষ্টুমিগুলো তো বিরক্ত হব না আর। ফিরে আসো না একটিবার। পরদিন সন্ধ্যায় ছাদ থেকে নেমে এসে দেখে রাত্রি চৌধুরী চা বানাচ্ছে কিচেনে। বৃষ্টি মাথা নিচু করে তার সামনে গিয়ে দাঁড়ালো। রাত্রি চৌধুরী চা ঢালতে ঢালতে বলে ওঠে, কিছু বলবে? কিছু না বলে হুট করে রাত্রি চৌধুরীকে জড়িয়ে ধরে কেঁদে দিল বৃষ্টি। আরে আরে, কি করছে পাগলিটা? কি হয়েছে বলো তো? রাত কি কিছু বলেছে? আজও বাড়িতে আসুক, তারপর বুঝাচ্ছি তাকে। যেমন বাপ তেমন তার ছেলে। সোফায় বসে টিভি দেখছিল রুদ্র চৌধুরী। সে বলে ওঠে, আমায় নিয়ে কি বলা হচ্ছে শুনি? আমি আর আমার ছেলে কি আবার বলো তো? তুমি চুপ করো, তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলেটা এমন হয়েছে। ইদানিং মনে হয় কানটাও সমস্যা করছে। কেমন জানি মনে হয় সব উল্টাপাল্টা শুনি। দুঃখিত ম্যাডাম। বৃষ্টি কেঁদে কেঁদে জড়িয়ে ধরা অবস্থায় বলে ওঠে, আমায় ক্ষমা করে দিয়েন মা। এ বলেই চলে যায় বৃষ্টি। রাত্রি চৌধুরী হা হয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। বৃষ্টি পাশে ফিরে দেখে রাত ঘুমোচ্ছে বেঘরে। রুমটা অন্ধকার। হয়তো ঘণ্টাখানেক পর ভোরের আলো ফুটে উঠতে শুরু করবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:30 বাজে। চিরকুটটা টেবিলে রাখলো বৃষ্টি। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রাতের ঘুমন্ত চেহারার দিকে। প্রচুর কান্না পাচ্ছে তার। হিচকি তুলে কাঁদতে ইচ্ছে করছে আজ। রাতের মুখটায় একটা চুমু এঁকে দিতেই ইচ্ছে করছে তার, কিন্তু তার হলো না। হয়তো রাত জেগে যাবে। এখন বাসার সবাই ঘুমাচ্ছে, যা করার এই মুহূর্তটাতেই করতে হবে। ছোট ব্যাগটা নিয়ে রাস্তায় বেরিয়ে আসে বৃষ্টি। ভয় ডর আজ তার ধরাছোঁয়ার বাইরে। এই নির্জন রাস্তায় একাকী কাঁদতে ইচ্ছে করছে তার। ব্যাগটা নিয়ে নীরবে হেঁটে চলেছে সে। হয়তো আমি চলে যাওয়ার পরই সব নাটকের সমাপ্তি হবে। এসব নাটক দেখতে দেখতে আজ আমি ক্লান্ত হয়ে গেছি। শুনলাম বড় বোন থাকাটা নাকি ভাগ্যের ব্যাপার। তাহলে এটাই কি আজ তার ভাগ্য? স্টেশনে বসে আছে বৃষ্টি। ভোরের আলো একটু একটু করে ফুটে উঠতে শুরু করেছে। ফোনটা বের করে সিম খুলে নেয় বৃষ্টি, যাতে কেউ আর যোগাযোগ করতে না পারে। এসব মায়াজাল ছেড়ে অনেক দূরে চলে যেতে চায় সে, যেখানে থাকবে না এসব ক্রাইসিস। আর নিতে পারছে না সে। ভুল হোক সঠিক হোক, এটাই আজ তার সিদ্ধান্ত যে সে চলে যাবে আজ অনেক দূরে। সবার থেকে হারিয়ে যাবে সে। তার এই নির্বাসনে যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে মন্দ কি? ট্রেন চলছে আপন গতিতে। সামনে বসে থাকা একটা হ্যান্ডসাম ছেলে বসে বসে পত্রিকা পড়ছে। পেপারের কারণে মুখটা দেখা যাচ্ছে না তার। ট্রেনের চলার মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে হালকা। নিজের দিকে তাকিয়ে পেটে হাত দেয় বৃষ্টি, কারণ ওই পেটেও বেড়ে উঠছে নতুন কেউ, তার আর রাতের একমাত্র ভালোবাসার অংশ। আজ থেকে না হয় এই নিষ্পাপ প্রাণটাকে নিয়ে বেঁচে থাকবে সে। এর মাঝে আজ সে চলে যাচ্ছে স্বামীর সংসার ছেড়ে। রাতকে ছেড়ে দিলেই যদি সব সমস্যার সমাধান হয় তাহলে মন্দ কি? এত ডিপ্রেশন, এত ঝামেলা তার আপন বোনের ব্ল্যাকমেল। বৃষ্টি রাতকে ছেড়ে না দিলে সুইসাইড করবে তার আপন বড় বোন বর্ষা, যাকে সে খুব বেশি ভালোবাসত। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এই কথাটার ওপর ভরসা করেও অনেকটা দিন পার করেছে সে। কিন্তু না, এসবের কিছুই পরিবর্তন হলো না। অবশেষে নিজের অনাগত বাচ্চাকে পেটে নিয়ে চলে যাচ্ছে রাতের সংসার ছেড়ে। চারদিকটায় ভোরের আভাস ভেসে উঠেছে। ট্রেন চলছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে বৃষ্টি। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তার সামনে সিটে বসে আছে একটা যুবক। পেপার দিয়ে ঢেকে আছে তার মুখটা। পেপারটা সামনে এমনভাবে ধরে আছে, তাতে সে কি পেপারটা পড়ছে নাকি নিজেকে ঢেকে রেখেছে তাও বুঝতে পারছে না বৃষ্টি। তার থেকে চোখ সরিয়ে পুনরায় বাইরের দিকে তাকালো বৃষ্টি। বেশ কিছুক্ষণ পর একটা স্টেশনে এসে ট্রেন থামল। বৃষ্টি লোকটার দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে ভাইয়া, আপনি কি এখানে নেমে যাবেন? লোকটার মুখে কোনো উত্তর না পেয়ে আবার চুপ হয়ে গেল বৃষ্টি। তখনই লোকটা একটা কাগজ এগিয়ে দিল তার দিকে। তাতে ছোট্ট করে লেখা না। বৃষ্টি হুট করে বলে ওঠে, আপনি কি কথা বলতে পারেন না? আবারও একটা কাগজ এগিয়ে দিল বৃষ্টির দিকে। গলায় একটু প্রবলেম হয়েছিল তো, তাই কথা বলতে সমস্যা হচ্ছে। এভাবে বলতে সমস্যা হচ্ছে না আমার, আপনি বলুন। আমার হ্যান্ডরাইটিং আবার দ্রুত আছে। আর কিছু বলল না বৃষ্টি, চুপচাপ বসে আছে। ছেলেটা আরেকটা কাগজে বলে ওঠে, আপনার সাথে আর কাউকে দেখছি না, কোথাও যাচ্ছেন আপনি? জানি না, গম্ভীরভাবে উত্তর দিল বৃষ্টি। বৃষ্টির মুখে কথা বলছে আর ছেলেটা কাগজে। মানে? কিছু না, আমাকে বলতে পারেন, সমস্যা নেই। যেতে যেতে এভাবেই বাকিটা পথ দুজনের মাঝে কথা হলো। ট্রেন থেমে গেল, নেমে গেল দুজন। ছেলেটার গায়ে একটা চাদর মোড়ানো, মুখটাও চাদর দিয়ে ঢেকে রেখেছে। আজব, লোকটার কি গরম লাগছে না? বৃষ্টি নেমে একটা হাসি দিয়ে বলে ওঠে, এতটা পথ সঙ্গ দেওয়ার জন্য থ্যাঙ্কস। কোথায় যাবেন এখন? হয়ে যাবে একটা ব্যবস্থা। আপনার ব্যাপারে যা শুনলাম তাতে আপনাকে তো হেল্প করতেই পারি, তাই না? আমার সাথে চলুন। যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে আমার বাড়িতেই থাকবেন। লোকটার কথা একটু ঘাবড়ে যায় বৃষ্টি। তার দরকার নেই ভাইয়া, থ্যাঙ্কস। ভয় পাবেন না, বাড়িতে মা বাবা আছে। আর আমি ওরকম বাজে ছেলে নই। আমি মাসে 28 দিনই থাকি বাইরে। বাড়িতে থাকা হয় না বললেই চলে। আর ওই বাড়িতে কোনো প্রবলেম হবে না আপনার। না ভাইয়া,
আমি ব্যবস্থা করে নিতে পারবো, সমস্যা নেই। দেখেন, এই দুনিয়ায় কোথাও শূন্য হাতে এসে একটা ব্যবস্থা হয়ে যাবে এটা বলা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন হলো ব্যবস্থাটা করার। তাছাড়া আপনি একটা মেয়ে মানুষ, সেক্ষেত্রে রিস্ক বেশি আপনারই। আর এখন কোথায় বা যাবেন? হয়তো এখানে তেমন কিছু চিনেনি না। আমি আপনার ভালোর জন্যই চিন্তা করে বন্ধু ভেবে বলছি, বাকিটা আপনার ইচ্ছা। এবার বৃষ্টি একটু রেগে বলে ওঠে, আপনাকে বলেছে আমার ভালো চিন্তা করতে, আপনি আপনার রাস্তা মাপুন তো ভাই। ওকে, গেলাম আমি। আর এই নিন আমার নাম্বার, কোনো প্রবলেম হলে, চোর ছিনতাইকারীর কবলে পড়লে অথবা অন্য কিছু ছিনতাইকারীর কবলে পড়লে ফোন দিয়েন, বন্ধু হিসেবে সাহায্য করবার চেষ্টা করব। গেলাম আমি। লোকটা কিছু তো যেতেই বৃষ্টি বলে ওঠে, দাঁড়ান আমি যাব। আচ্ছা, একটা কথা বলবো। আপনি এভাবে মেয়ে মানুষের মতো মুখ ঢেকে রেখেছেন কেন? নাকি গলার মতো মুখেও কোনো প্রবলেম হয়েছে? এমন চাদর ছাড়া হাঁটলে সমস্যা কি? এভাবে যখন হাঁটছি সমস্যা তো অবশ্যই আছে, তাই না? আচ্ছা, আপনি কি ছিনতাইকারী বা ডাকাত দলের কেউ? চাদরের আড়ালেও যে ছেলেটা হেসে উঠল তা বোঝা যাচ্ছে স্পষ্ট। লোকটা কর্নিং বেল বাজাতে একজন মহিলা এসে দরজা খুলে দেয়। কিন্তু আজব ব্যাপার হলো, বৃষ্টিকে পাশে দেখেও মহিলাটা কোনো প্রশ্ন করল না লোকটাকে। দুজনকেই ঘরে নিয়ে গেল। একটু নাস্তা পানি খেয়ে মহিলাটার সাথে কথা বলছে বৃষ্টি। আমার ছেলেটা তোমার সম্পর্কে আগেই বলেছে, এমন বিপদে পড়েছ আর যাওয়ারও কোনো জায়গা নেই, তাই আমি বললাম এখানে নিয়ে আসতে। কোনো একটা ব্যবস্থা হওয়া অবধি এখানেই থাকবে, সমস্যা হবে না তোমার। আর আমার ছেলেটা এই সকালে আসছে, বিকেলে আবার চলে যাবে। আর তোমার আঙ্কেলও থাকে বাইরে, সন্ধ্যার পর বাসায় আসে। সো আমিও এখানে আমার একজন সঙ্গী পেয়ে গেলাম। তোমার কোনো প্রবলেম নেই তো? সবার আচরণে কেমন সন্দেহ হচ্ছে বৃষ্টির। অপরিচিত কাউকে কি এভাবে নিমিষে কেউ আপন করে নিতে পারে? তাদের আচরণে মনে হচ্ছে তারা আমায় আগে থেকে চেনে। আশেপাশে চোখ বুলাতেই দেওয়ালের একটা ফটোর ওপর চোখ আটকে যায় বৃষ্টির। একটা মেয়ের ছবি দেওয়ালে, কেমন চেনা চেনা লাগছে মেয়েটাকে। কেমন যেন মনে হচ্ছে মেয়েটাকে আগে কোথাও দেখেছে সে। পাশ থেকে মহিলাটা বলে ওঠে, আমার মেয়ে, বছরখানেক আগে বিয়ে হয়েছে, মাঝে মাঝে আসে, এখন শ্বশুর বাড়িতেই আছে। সারা বাড়িটা হেঁটে হেঁটে দেখল বৃষ্টি, কিন্তু লোকটাকে আর চোখে পড়েনি তার। কেমন আজব প্রকৃতির লোক, মুখে তো কথা বলেই না, তার উপর মুখটা দেখাতেও লজ্জা করে। আর এখন কোথায় গায়েব হয়ে গেছে? দুপুরের খাবার খেয়ে বিছানায় বসে আছে বৃষ্টি। তার পাশে মহিলাটা এসে বসে। তুমি কিন্তু আমাকে আন্টি ডাকতে পারো। আসার পর দেখছি কেমন চুপচাপ হয়ে আছো। আমার ছেলের বন্ধু তুমি, আন্টি ডাকবে, ঠিক আছে? জি আন্টি। আচ্ছা বলো তো, সন্তান যখন খুব বেশি চাপে থাকে তখন কেউ যদি বলে মায়ের কাছে যাবি না, তখন কি সন্তান সেই কথায় কান দেয়? সবার আগে মায়ের সাথে বিষয়টা শেয়ার করে, তাই না? জি আন্টি। মাই একমাত্র মানুষ যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। আরও একজন আছে যার সাথে মন খুলে সব কথা বলা যায়, সব শেয়ার করা যায়, আর সে হলো তোমার স্বামী। আমার মতে তুমি যতই ডিপ্রেশনে থাকো না কেন, তোমার স্বামীর সাথে বিষয়টা শেয়ার করা উচিত ছিল। আসলে আন্টি, জীবনে এমন এমন ডিপ্রেশন থাকে তখন অনেকে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক এটাও বুঝতে পারে না। আমার মনে হয় এতে আরও ঝামেলা বাড়বে, আর আমায় হয়তো 2-1 দিন খোঁজাখুঁজি করবে, এরপর সব আবার ঠিক হয়ে যাবে। সবাই আবার সব দিক থেকে হ্যাপি থাকবে। জীবনে এতটা স্যাক্রিফাইস করাও কিন্তু উচিত না, নিজের কথাও ভাবতে হয়। কিছু না বলে নিশ্চুপ হয়ে অন্যদিকে তাকিয়ে রইল বৃষ্টি। সন্ধ্যার দিকে রুমের পাশ দিয়ে যেতেই খেয়াল করে লোকটা কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। লোকটাকে দেখার জন্য রুমের দরজার কাছে আসতেই দেখে ততক্ষণে চাদর দিয়ে নিজেকে ঢেকে নিয়েছে লোকটা। আজব মানুষ একটা। বৃষ্টি হেঁটে চলে গেল সেখান থেকে। কিছুক্ষণ পর খেয়াল করলো লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলাটা মানে তার মাকে কি যেন বলছে। আজব তো, লোকটা আজ সকালে বলল তার গলায় সমস্যা, দেখে কথা বলতে কষ্ট হয়, কিন্তু এখন দেখি মায়ের সাথে নর্মালি কথা বলছে সে। আড়ালে দাঁড়িয়ে সব দেখছে বৃষ্টি। বৃষ্টির মাথায় ঘুরছে একটা প্রশ্ন, লোকটা কেন এমন করছে? কে এই লোকটা? কি চায় বা কি করতে চাইছে সে? আচ্ছা, এটা তার কোনো ফাঁদ নয় তো যে এই ফাঁদে এনে ফেলেছে আমায়? মনের মাঝে একটা ভয় গ্রাস করে নেয় বৃষ্টির। গায়ে চাদর পেঁচানো অবস্থায় একটা ব্যাগ নিয়ে হেঁটে বাইরে চলে যাচ্ছে লোকটা। পেছন থেকে বৃষ্টি বলে ওঠে, এই যে শুনছেন? লোকটা থমকে গেল, কাগজ কলম বের করে কি যেন লিখছে। বৃষ্টি কিছু বলতে চেয়েও থমকে গেছে। হয়তো বলতে চেয়েছিল চিরকুটের শব্দে কথা বলতে হবে না, আমি জানি আপনি কথা বলতে পারেন, কিন্তু বলতে চেয়েও কিছু বলল না। চুপচাপ দাঁড়িয়ে আছে বৃষ্টি। লোকটা কাগজটা দিয়ে একটা প্লেন তৈরি করলো, আর তা ওভাবে অপর দিকে তাকিয়েই বৃষ্টির দিকে আস্তে করে ছেড়ে দেয়। কাগজটা আস্তে করে প্লেনের মতো এসে তার পায়ের কাছে থামলো, আর লোকটা চলে গেল। বৃষ্টি কাগজটা হাতে নিয়ে দেখে, ভয় পাবেন না, আপনি এখানে পুরোপুরি সেফ। বৃষ্টি তাকিয়ে আছে লোকটার চলে যাওয়ার দিকে। লোকটাকে গেট অবধি এগিয়ে দিল তার মা। লোকটা তার মায়ের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, দেখো কোনো অসুবিধা যেন না হয়, আমার একটাই মাত্র প্রিয়সী। বাড়ির বউ পালিয়েছে আজ 2 দিন ধরে, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। এই নিয়ে বাড়ি ঘর এক করে ফেলেছে রাত্রি চৌধুরী। তার দৃঢ় বিশ্বাস বৃষ্টি পালানোর মতো মেয়ে না, হয়তো তাদের না জানিয়ে কারো বাড়িতে গিয়ে মজা করছে, আর নয়তো কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। এই জাতীয় ভাবনাগুলো মাথার মধ্যে ইঁদুর দৌড় করছে। রাত তখন সকালের নাস্তা নিয়ে টেবিলে। রাত্রি চৌধুরী বকবক করেই চলেছে, তার মাঝে কঠিন একটা উত্তেজিত ভাব। সেদিকে মন না দিয়ে খেয়ে চলেছে রাত। বিরক্তি নিয়ে রাত্রি চৌধুরী বলে ওঠে, আজব, আমি কথা বলছি তোর সাথে আর তোর কোনো গুরুত্ব নেই আমার কথায়। রাত খেতে খেতে বলে ওঠে, বলো, আমি শুনছি।
তুই এক কাজ কর, পত্রিকা একটা বিজ্ঞাপন দে আর পুলিশ স্টেশনে যা। অযথা কেন এত ঝামেলা বলো তো? মানে কি অযথা ঝামেলা? মানে আমি তোর সাথে মজা করছি না, সিরিয়াস হয়ে কথা বলছি। তো আমিও কি মজা করছি নাকি? যে চলে যাওয়ার ভালো লাগছে না সে চলে গেছে, এত এত লাফানোর কি আছে? তার এখানে ভালো লাগছে না, সে এখানে হ্যাপি নেই, তাই চলে গেছে হয়তো। আর তোমার যদি এতই পুত্রবধূর প্রয়োজন হয় তাহলে দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? দেখ রাত, মাথা খারাপ করবি না আমার, ঠাস করে একটা চর খাবি আর সব দাঁত পড়ে থাকবে এখানে। আমার তো মনে হচ্ছে সব তুই করেছিস। ওই বেয়াদব মেয়েটা ফিরে এসেছে শুনে বৃষ্টিকে সাইড করে দিয়েছিস তুই। একটা কথা পরিষ্কারভাবে শোন রাত, আরশি যেমন আমার মেয়ে, বৃষ্টিকেও আমি এর চেয়ে কোনো অংশে কম ভাবি না। প্রয়োজনে বৃষ্টিকে আমার কাছে এনে দিয়ে ওই বর্ষা মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা তুই। তবুও যেভাবেই হোক খুঁজে নিয়ে আয় আমার কাছে। নাস্তা শেষ করে উঠে চলে যাচ্ছে রাত। রাত্রি চৌধুরী ঠাঁই দাঁড়িয়ে আছে ওখানে। রুদ্র চৌধুরী কপালের চামড়া ভাঁজ করে সোফায় বসে আছে চিন্তিত ভাব নিয়ে। বৃষ্টির পালিয়ে যাওয়ার কথা পৌঁছে গেল তার বাবার বাড়িতেও। মাথায় হাত দিয়ে বসে আছে বৃষ্টির মা। কেউ কারণটা না জানলেও বৃষ্টির মা কিছুটা আন্দাজ করতে পেরেছে এটা, কারণ সে বৃষ্টিকে এসব নিয়ে ব্ল্যাকমেল করতে দেখেছে। সে পুরোপুরি শিওর বর্ষার কারণেই বাড়ি ছেড়ে চলে গেছে বৃষ্টি। বর্ষার গালে ঠাস ঠাস করে দুটো চট দেয় তার মা। রাগে চোখে বর্ষার দিকে তাকিয়ে বলে ওঠে, দেশে এত মানুষ মরে, তুই মরিস না কেন? বেয়াদব মেয়ে, নিজে তো আমাদের মান সম্মান ডুবিয়ে ছেড়েছিসই, এখন আবার এসেছে আমার ছোট মেয়েটার জীবন নষ্ট করতে। কেন ফিরে এসেছিস তুই? ধোকায় যখন খেয়েছিস তাহলে মরে যেতে পারলি না তুই? আমার মেয়েটা তোর কারণে এভাবে বিয়ে হয়ে গেল তার। ওই বাড়ি থেকে, বিশেষ করে রাতের থেকে হাজারো অবহেলা পেয়ে, দিনের পর দিন কষ্ট পেয়েও সব সহ্য করে নিয়েছে চুপচাপ। হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে ধীরে ধীরে মানিয়ে নিয়েছে সব। এই দুই হাত তুলে কত দোয়া করেছি মেয়েটার কপালে যাতে একটু সুখ জুটে। হয়তো আমার সে দোয়া কবুলও হয়েছিল। সব শেষ করে দিলি তুই। কিভাবে পারলি নিজের আপন ছোট বোনের সাথে এমনটা করতে? তোর কাছে তো মান সম্মান, আমাদের ইমোশন, এগুলো কিছুই কি আসে যায় না? কিন্তু নিজের বোনের গুছানোর সংসার ভাঙতে একটু বিবেকে বাঁধল না তোর? তোকে আমি পেটে ধরেছি, এটা আমার কোনো পাপের শাস্তি ছিল কে জানে। বর্ষা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো তার মনেও একটু অনুশোচনা জেগে উঠেছে। আবেগের বশে একটু বেশি বলেছিল বৃষ্টিকে। ওদিকে আঁচলে মুখ চেপে কান্না করছে তার মা। দিনটা কেটে গেল কিন্তু বৃষ্টির কোনো খোঁজ পাওয়া গেল না। পরদিন সকালে সোফায় বসে আছে বৃষ্টি, আর পাশে বসে নিউজ পেপারটা খুলে সামনে ধরে পড়ছে ওই বাড়ির মহিলা, মানে তার আন্টি নামক মহিলাটা। সে আঙুল দিয়ে চশমাটা ঠিক করতে করতে বলে ওঠে, তোমার নামে নিখোঁজ সংবাদ এসেছে পত্রিকায়। পত্রিকার এক কোণে ছোট্ট করে তোমার একটি ছবিও দেওয়া আছে দেখছি। হয়তো তোমার শ্বশুর বাড়ির লোকই দিয়েছে এই সংবাদ। মহিলাটার হাত থেকে পত্রিকাটা নেয় বৃষ্টি। দেখে তার নাম ও ছবি পত্রিকার পাতায়। এই মুহূর্তে নিজেকে অনেক বড় সেলিব্রিটি মনে হচ্ছে তার। পত্রিকাটা রেখে হুট করে মহিলাটার হাত ধরে ফেলে বৃষ্টি। প্লিজ, আপনারা কাউকে বলবেন না যে আমি এখানে আছি। আমি আর ফিরে যেতে চাই না কারো কাছে। প্লিজ আমার এই অনুরোধটুকু রাখেন, কাউকে বলবেন না প্লিজ। মহিলাটা একটু ভরসা দেয় বৃষ্টিকে। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, নিশ্চিন্তে থাকো, কেউ জানবে না। আপনার ছেলে, মানে ওই ভাইয়াটাকেও বলে দিন যেন এই ব্যাপারে কারোর সাথে শেয়ার না করে। আচ্ছা, বলে দিব, তুমি টেনশন করো না, কেউ জানবে না। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তারপর পুলিশকে ইনফর্ম করেও কোনো খোঁজ পাওয়া গেল না বৃষ্টির। এতে একেবারে হতাশ হয়ে পড়েছে তার বাবা মা, শ্বশুর শাশুড়ি, এরা সবাই। শুধু দুশ্চিন্তার ছাপটুকু দেখা গেল না রাতের মুখে, যেন এই কয়দিনে কিছুই ঘটেনি এই বাড়িতে। বর্ষার সামনে দাঁড়িয়ে আছে রাত, নির্জন জায়গা, একটা নদীর পার। তোমার মনে আছে রাত, একসময় আমরা এখানে প্রায়ই আসতাম, কত মজা করতাম দুজন মিলে। সবুজ ঘাসের উপর পাশাপাশি শুয়ে থাকতাম দুজন, তোমার কাঁধে মাথা রেখে নদীর জলে ঢিল ছুঁড়ে ছুঁড়ে স্বপ্ন বুনতাম আমরা। মনে আছে রাত? মনে না থাকলেও ভুলে যায়নি। আর বাদ দাও সব, তোমার এসব আজাইরা ক্যাচাল শুনতে তোমায় ডাকিনি আমি কিছু প্রশ্ন করব, সব প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিবে। আচ্ছা বলো, বৃষ্টির সাথে তোমার কি হয়েছিল? কি করেছে তুমি তার সাথে? কই, কিছু করিনি আমি তোমার তোতলামো শুনতে আসিনি এখানে, ক্লিয়ারভাবে সত্যিটা বলো। আর তুমি ভালো করে জানো আমি একেবারে কথা দুইবার বলতে পছন্দ করি না। কি বলেছিলে বৃষ্টিকে? রাত একটা হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি আসলে কি ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে আমার জীবন থেকে সরে যেতে বলেছে, তাই তো? আমাকে ভালোবাসো, সে আমাকে ছেড়ে না গেলে এটা করবে, ওটা করবে, আত্মহত্যা করবে। এখন তোমার এসব ভালোবাসা কোথা থেকে উতলে পড়ছে শুনি? এই ভালোবাসা তখন কোথায় ছিল যখন আমাকে বিয়ের আসরে রেখে অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছিলে তুমি? এই ভালোবাসা কোথায় ছিল যখন নিজের বোনকে স্ত্রীর পরিচয়ে অন্য একটা ছেলের হাতে অত্যাচারের মাঝে রেখে অন্য একটা ছেলের সাথে ফুর্তি করেছিলে? তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আর এখন ভালোবাসা দেখাতে আসছো নিজের বোনের গোছানোর সংসার ভেঙে? তুমি কি ভেবেছ তোমার মতো এত লোভী নষ্টা মেয়েকে রাত বউ করে তুলবে, আবার সব জেনে শুনে? নো বর্ষা, বরং তোমাকে আমি আরও থ্যাঙ্কস দিতে চাই তোমার মতো লোভী ও বাজে মেয়ে আমার লাইফ থেকে সরে বৃষ্টির মতো কাউকে আমার কাছে তুলে দেওয়ার জন্য। এবার একটু করুণ হয়ে যায় রাতের গলা। আই এম সরি বর্ষা, আমি কখনোই তোমাকে এভাবে বাজেভাবে কথাগুলো বলতে চাইনি, বাট তুমি আমাকে বাধ্য করেছো বলতে। তুমি আমাকে যতটা চাও তার চেয়ে বেশি আমি চাই বৃষ্টিকে। তোমার শূন্যতা মানিয়ে নিয়েছে বৃষ্টির মতো কাউকে পেয়ে।
তাই বলে বৃষ্টির শূন্যতা মানিয়ে নিতে পারবো না আমি এখন বৃষ্টিকে খুব বেশি ভালোবাসি। প্লিজ বর্ষা, তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমাদের মাঝখান থেকে সরে যাও। কিন্তু রাত আবারও হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুমি না আসলে আমি নিজেই আমার জীবন থেকে সরিয়ে দেব তোমাকে। আমাদের ভালোবাসার মাঝখানে তোমাকে দেখতে চাই না, এখন না, কোনোদিনও না। রাত কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে, মাথা নিচু করে ওখান থেকে চলে যাচ্ছে বর্ষা।